প্রবাসে যারা থাকে তারা মানসিক স্বাস্থ্যতে ঝুঁকিটা বেশি থাকে এবং মানসিক স্বাস্থ্যের ঝুঁকির কারণেই এদের আরো বেশি মানসিক স্বাস্থ্যের প্রতি আসলে যত্ন নেওয়া প্রয়োজন। যদি আমি কয়েকটা কারণ আপনাদেরকে একটু দেখাই যে মানসিক স্বাস্থ্যের ঝুঁকিপূর্ণ কেন বেশি, কারণ প্রবাসে আসলে একাকিত্বটা অনেক বেশি। এক একটা দেশের ভাষা এক এক রকম, তো সবাই কিন্তু ইংরেজি ভাষার দেশে থাকে না, এবং ইংরেজি ভাষার দেশে থাকলেও কালচারাল একটা ডিফারেন্স থাকে, ভাষাগত ডিফারেন্স থাকে, এবং একাকিত্ব আর প্রচুর কাজের চাপ থাকে প্রবাসে। তো নিজের বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার সবার থেকে দূরে, অনেক বেশি কাজের চাপ, কালচারাল ডিফারেন্স এবং ওয়েদার অনেক বড় একটা প্রভাব ফেলে আমাদের মানসিক স্বাস্থ্যে, এটা আমরা সবাই জানি। তো সবকিছু মিলিয়ে প্রবাসে যারা আছে, দেশের তুলনায় প্রবাসে যারা থাকে তাদের মানসিক স্বাস্থ্য ঝুঁকি অনেক বেশি। এই যে কালচারাল ডিফারেন্স যেটা বলেছেন, যে আপনি একজন মা, একজন নারী, দেখি যে সন্তানের সাথে পিতামাতার বেশ কনফ্লিক্ট হয় কালচার নিয়ে। কারণ আপনি বা আপনার স্বামী বাংলাদেশি কালচারে বড় হয়েছেন, কিন্তু সন্তানরা বড় হচ্ছে অন্য একটি কালচারে। ওখানকার কালচার, মরাল লাইফ ভ্যালু সবকিছু ডিফারেন্ট। তাহলে আপনি কি আমাদের একটু বলতে পারেন যে কি ধরনের কনফ্লিক্ট হয় পিতামাতার সাথে সন্তানের বা অন্যান্য ব্যক্তির সাথে ধর্মীয়, কালচারাল বা ভ্যালু সিস্টেম নিয়ে, যে একটু কথা বলেন। সিস্টার, আপনার লাস্ট কথাটা আমার খুব ভালো লেগেছে, যে ধর্মীয় কথাটা আপনি এখানে এনেছেন। আমি একটা জিনিস দেখেছি, প্রত্যেকটা ধর্মে কিন্তু একটা বেসিক লাইন থাকে, সেটা হচ্ছে রেসপেক্ট করা। বাবা মাকে রেসপেক্ট করো, ধর্মকে রেসপেক্ট করো, মানুষকে রেসপেক্ট করো। তো প্রবাসে যেটা হয়, ধর্মীয় যেই আচরণগুলো বা ধর্মীয় যেই বিষয়গুলো, এগুলো থেকে সবাই আস্তে আস্তে অনেক দূরে সরে গেছে। ধর্মীয় শিক্ষা বলতে কিছুটা মানে কম বাংলাদেশের তুলনায় বা আমাদের এশিয়ান কান্ট্রির তুলনায়। আর আরেকটা বিষয় হচ্ছে, প্রবাসে প্রত্যেকটা স্কুলে বাচ্চাদেরকে শেখানো হয় ইন্ডিপেন্ডেন্স, এবং এই ইন্ডিপেন্ডেন্স, এই ওয়ার্ডটার পেছনে বিষয়টা এমনটা থাকে যে বাচ্চারা নিজেরা যেটা তারা ফিল করে সেটা বলতে পারবে। সেটা অনেকটা সময় দেখা যায় যে রুডলি হয়ে যায় বলাটা। আমরা যখন বাংলাদেশে ছোট থেকে বড় হই, তখন আমরা শিখি যে আমাদের বাবা মার কাছ থেকে ঘরে যে আমরা বড়দেরকে রেসপেক্ট করব, এবং সমসাময়িক সময় স্কুলেও শিখি যে আমরা রেসপেক্ট করব টিচারদেরকে। আপনার মনে আছে কিনা সিস্টার, যে আমরা যখন ছোট ছিলাম, আমাদের ক্লাসে যখন টিচাররা আসতেন, আমরা কিন্তু দাঁড়িয়ে যেতাম সবাই। এটা কিন্তু প্রবাসে একদমই নেই। হ্যাঁ, এটা জাস্ট আমি বললাম যে এটা খুব সুন্দর একটা বিষয়, যে আমরা যে দাঁড়িয়ে টিচারদের যে সম্মানটা দেখাতাম, ওই সকাল থেকে কিন্তু শুরু হতো আমাদের রেসপেক্টটা। তো প্রবাসে হচ্ছে স্কুলে বাচ্চাদেরকে এই ইন্ডিপেন্ডেন্স শেখানোর জায়গায় তারা বাচ্চারা অনেক মানে জোরে জোরে কথা বলবে, তাদের মনে যেটা আসে সেটা বলবে, এই জিনিসটা শেখানো হয়। এবং প্রবাসের অনেক টিচাররাও এটা পছন্দ করে না, অনেক বাবা মারাও পছন্দ করে না, এই দেশের মানুষরাও। তারা এটাকে বলে বিগ মাউথ। তারা এভাবেই বলে যে এখানকার বাচ্চারা বিগ মাউথ, মানে হচ্ছে তারা এই জিনিসটা পছন্দ করে না। কিন্তু পুরা কালচারটা এমন ভাবে আছে যে এই জিনিসটা পছন্দ না করলেও বাচ্চারা যখন স্কুল থেকে এটা প্র্যাকটিস করে, তখন আমরা এশিয়ান বাবা মারা বা বাংলাদেশি বাবা মারা ভাষায় যতটাই চেষ্টা করি না কেন, মানে ওই বিষয়টা বাচ্চাদেরকে শেখাতে পারি না। কারণ বাসায় একটা শিখতেছে, স্কুলে আরেকটা শিখতেছে, এবং স্কুলে এমন একটা বিষয় তাদেরকে শেখানো হয় যে তারা চাইলে তাদের মনের কথা সব জায়গায় বলতে পারবে, নো মিনস নো। কিন্তু তখন দেখা যায় যে বাবা মারা বাসায় পড়তে বসতে বলুক বা অন্য কিছু বলুক, সেই জিনিসটা তারা খুব রুডলি বলতে পারে। তো এই জন্য বাবা মারা অনেক বেশি হতাশ হয়ে যায়, প্রবাসে বাবা মারা অনেক বেশি হতাশ হয়। আমি কয়েকটা স্কুল ভিজিট করেছি গত কয়েক মাসে আমার বাচ্চাকে স্কুলে ভর্তি করানোর জন্য। আমি দেখলাম যে অনেক স্কুল, এখানকার স্কুল যেটা ডাচ স্কুল, আমি যেহেতু নেদারল্যান্ডসে থাকি, তো ওনারাও বলে যে আমরা আমাদের স্কুলে বাচ্চাদেরকে শেখাই কিভাবে রেসপেক্ট করতে হবে বড়দেরকে এবং ক্লাসমেটদেরকে, টিচারদেরকে। তো তার মানে এইটা একটা বড় মানে কালচারাল ডিফারেন্স এখানে আছে।